আসসালামু আলাইকুম। আমি ডাক্তার অনন্যা মান্নান স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি ভিডিওতে। কিছুদিন আগে আমি একটি গর্ভধারণের পূর্ব প্রস্তুতি সম্পর্কে শর্ট ভিডিও করেছিলাম। এই বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব বলেছিলাম, তো সেই উদ্দেশ্যে আজকের ভিডিওটি বানানো। গর্ভধারণ বা প্রেগনেন্সি প্ল্যানিংয়ে আপনি থাকলে আপনার আগে থেকেই 10টি কাজ করা শুরু করতে হবে। এই 10টি কাজ কি কি সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আসুন আলোচনাটি শুরু করা যাক। সর্বপ্রথম কাজ হচ্ছে প্রেগনেন্সি বা গর্ভধারণের পূর্ব পরিকল্পনায় থাকলে আপনি কমপক্ষে 1 মাস আগে থেকে ফলিক অ্যাসিড বা ফলিনিক অ্যাসিড খাওয়া শুরু করবেন এবং 3 মাস পর্যন্ত এটি কন্টিনিউ করবেন। ফলিক অ্যাসিড বা ফলিনিক অ্যাসিড বাজারে বিভিন্ন নামে ট্যাবলেট হিসেবে পাওয়া যায়। এই ট্যাবলেটটি আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ কারণ ফলিক অ্যাসিডের অভাবে আপনার অনাগত সন্তানের মস্তিষ্ক বা ব্রেইন মেরুদণ্ড জন্মগত ত্রুটির মুখে পড়তে পারে। অতএব আপনি যদি এটা আগে থেকেই খাওয়া শুরু করেন তাহলে কিন্তু এই ত্রুটিগুলোর হাত থেকে আপনার বাচ্চাকে সহজেই বাঁচাতে পারেন। দৈনিক কতটুকু ফলিক অ্যাসিডের প্রয়োজন? 400 মাইক্রোগ্রাম। 400 মাইক্রোগ্রাম সাধারণত বাজারে যে ট্যাবলেট পাওয়া যায় তা সকালে একটি রাতে একটি করে খেলেই ঘাটতি পূরণ হয়ে যায়। কিছু কিছু বিশেষ ক্ষেত্রে একটু চাহিদা বেশি হতে পারে, যেমন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে বা যমজ সন্তান বা টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে। এক্ষেত্রে আপনি আপনার গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করলে উনি আপনাকে বলে দিতে পারবেন যে আপনার চাহিদা কতটুকু। 2 নম্বর বিষয়টিতে আসি আমরা, সেটি হচ্ছে টিকা। আপনার যদি কোনো টিকা আগে থেকে দেওয়া বাদ থেকে থাকে তাহলে প্রেগনেন্সি প্ল্যানিং বা গর্ভধারণের পূর্বে থাকলে আপনি সেই টিকাগুলো দেওয়া সম্পূর্ণ করে ফেলবেন। যেমন একটি বিশেষ টিকার কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে হেপাটাইটিস বি। আমাদের যাদের জন্ম 2003 সালের পরে হয়েছে তারা সরকারিভাবে এই টিকাটি পায়নি। 2003 সালের পর থেকে এই টিকাটি সবাই পাচ্ছে। অতএব 2003 সালের পূর্বে যারা জন্ম নিয়েছেন তারা এই টিকাটি নিজ দায়িত্বে দিয়ে ফেলবেন। হেপাটাইটিস বি মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে সংক্রমণের অনেক সম্ভাবনা থাকে এবং আপনার বাচ্চা হেপাটাইটিস বি এর ঝুঁকির মুখে পড়তে পারে। অতএব হেপাটাইটিস বি এর টিকাটি দেওয়া সম্পূর্ণ করে ফেলবেন। এছাড়াও যদি আপনার কোনো টিকা দেওয়া বাদ থাকে সেগুলি আপনার বিশেষজ্ঞ গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করে আপনি আগে থেকেই দিয়ে ফেলবেন। 3 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আয়রন। প্রেগনেন্সির শুরুতেই বা প্রেগনেন্সি প্ল্যানিং করার থাকলে আপনি আগে থেকে আয়রন ট্যাবলেট খাওয়া শুরু করবেন। আমাদের প্রচুর পরিমাণে মহিলাদের শরীরে আয়রনের ঘাটতি আমরা দেখতে পাই। আয়রনের ঘাটতির কারণে বাচ্চার ওজন কম হওয়া, প্রি টার্ম ডেলিভারি বা সময়ের আগেই বাচ্চার ডেলিভারি হয়ে যাওয়া এই ধরনের মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারেন। অতএব আয়রনের ঘাটতির কারণে তৈরি হওয়া রক্তশূন্যতা প্রতিরোধ করতে চাইলে আপনি খুব সহজে আয়রন ট্যাবলেট গ্রহণের মাধ্যমে এই সমস্যা কাটিয়ে উঠতে পারেন। 4 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি বাচ্চার শরীরের হাড়, দাঁত এগুলো গঠনের জন্য খুবই প্রয়োজনীয়। অতএব প্রেগনেন্সির প্ল্যানিংয়ে থাকলে আপনি আগে থেকেই ভিটামিন ডি ট্যাবলেট গ্রহণ শুরু করবেন। ভিটামিন ডি ট্যাবলেট কতটুকু মাত্রায় আপনার শরীরে প্রয়োজন সেটা আপনার বিশেষজ্ঞ ডাক্তার দেখে সেই অনুযায়ী আপনাকে প্রেসক্রাইব করে দেবেন। 5 নম্বরে আসি আমাদের কিছু অভ্যাসের ব্যাপার নিয়ে। প্রেগনেন্সি প্ল্যানিংয়ে থাকলে বা প্রেগনেন্সিকালীন সময়ে ক্যাফেইন জাতীয় খাবারের গ্রহণ নিয়ন্ত্রণ করতে হয়, যতটা পারা সম্ভব অ্যাভয়েড বা বর্জন করতে হয়। এখন ক্যাফেইন বলতে আমি কি বোঝাচ্ছি? আমাদের অনেকেরই চা, কফি, চকলেট বা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার অভ্যাস আছে। এগুলোতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। এই ক্যাফেইন আপনার বাচ্চার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। আপনি প্রেগনেন্সিকালীন সময়ে কতটুকু ক্যাফেইন খেতে পারবেন? প্রেগনেন্সিতে আপনি প্রতিদিন 200 মিলিগ্রামের মতো ক্যাফেইন নিতে পারবেন। 200 মিলিগ্রাম ক্যাফেইন দেখা যায় সাধারণত 2 থেকে 2.5 কাপ চায়ের মধ্যে বা 1 কাপ কফির মধ্যেই পেয়ে যেতে পারেন। এছাড়াও সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস, চকলেট এগুলোতে কতটুকু করে ক্যাফেইন আছে সেটা দেখে সেই অনুসারে পরিমিত পরিমাণে গ্রহণ করবেন, যতটা সম্ভব বর্জন করবেন। 6 নম্বর যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে ওজন। প্রেগনেন্সি বা গর্ভধারণের প্ল্যানিংয়ে থাকলে আমাদের অনেকের ওজনই দেখা যায় যে আগে থেকে আমরা বাড়তি ওজন নিয়ে ঘুরছি। এই ওজন, অতিরিক্ত ওজন আপনার গর্ভকালীন সময়টাকে যেমন ঝুঁকির মুখে ফেলতে পারে, আবার কম ওজনও কিন্তু ঝুঁকির মুখে ফেলতে পারে। যাদের ওজন অতিরিক্ত আছে তাদের দেখা যায় গর্ভকালীন সময়ে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ এই ধরনের রোগগুলো ডেভেলপ করে, বা ডেলিভারির সময়
সিজারের প্রয়োজন হতে পারে বা বাচ্চার কাঁধ আটকে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো তৈরি হতে পারে। আবার যাদের ওজন অনেক বেশি কম তাদের দেখা যায় প্রিটার্ম বা প্রিম্যাচিউর ডেলিভারি বা বাচ্চার ওজন কম হওয়া, গ্রোথ রেস্ট্রিকশন হওয়া, ছোট ওজনের বাচ্চা হওয়া, আগেই পানি ভেঙে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো তৈরি হতে পারে। 7 নাম্বার যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে হেলদি ডায়েট বা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পরিবর্তন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বলতে আমরা কি বুঝি? আমরা দেখা যায় যে আমাদের দেশের মানুষ আমরা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা ভাত খেয়ে থাকি। প্রেগনেন্সিকালীন সময়ও আমরা বলি যে বেশি বেশি খাবার খাবেন, আপনারা দেখা যায় যে বেশি বেশি করে ভাত খাচ্ছেন। ভাতের মধ্যে খুব বেশি পরিমাণে পুষ্টি নেই, যে পুষ্টি দিয়ে আপনি আপনার প্রেগনেন্সির জার্নিটাকে আরও সহজ করতে পারেন। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি একটা প্লেট নিলেন, সেই প্লেটের হাফ বা অর্ধেক পরিমাণ আপনি আপনার শাক সবজি বা আমিষ প্রোটিন জাতীয় খাবার এগুলো নেবেন, আর যে হাফ থাকছে তার 1/4 পরিমাণ আপনি কয়েকটি ফল প্লেটে আগে বসিয়ে নেবেন, যেমন আপেল, কলা, এগুলো বসিয়ে নিলেন, এবং যে বাকি 4 ভাগের 1 ভাগ থাকছে সেই পরিমাণটুকু আপনি ভাত নেবেন। এই এতটুকু ভাতই আপনার জন্য যথেষ্ট। বাকি পুরো প্লেটটাকে আপনি শাক সবজি, মাছ মাংস, ডিম, ডাল, ফলমূল এগুলো দিয়ে পরিপূর্ণ করবেন। প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, প্রোটিন জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার, মাছ মাংস, ডিম, ডাল এগুলো প্রেগনেন্সির জার্নিকে আরও সহজ করে তোলে। 8 নাম্বার যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে শরীরচর্চা। আমাদের অনেকেরই স্বাস্থ্যকর শরীরচর্চা বা ব্যায়ামের অভ্যাস নেই। এই অভ্যাসটি কিন্তু আমাদের সকলেরই করা উচিত এবং এটি আমাদের প্রেগনেন্সির জার্নিকে খুব সহজ করে দিতে পারে। যারা প্রেগনেন্সির প্ল্যানিংয়ে আছেন বা বাচ্চা নেওয়ার প্ল্যান করছেন, তারা আগে থেকেই যদি প্রতিদিন 30 মিনিট করে হাঁটা বা ব্যায়াম করার অভ্যাস করেন, দেখবেন যে আপনার গর্ভধারণের সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাচ্ছে এবং খুব সহজেই আপনি কনসিভ করে ফেলতে পারছেন। অতিরিক্ত ওজন কমে যাচ্ছে। শরীরের স্ট্রেস হরমোন যেটাকে আমরা বলি, এটি খুবই একটি খারাপ হরমোন। এই ব্যায়ামের মাধ্যমে এগুলো কিন্তু শরীরে কমে যায়, শরীরের টক্সিন কমে আসে। খুব সহজেই আপনি গর্ভধারণ করছেন। প্রেগনেন্সিকালীন সময়েও আপনি চাইলে হালকা স্ট্রেচিং বা হাত পায়ের আড়মোড়া ভাঙানোর যে ব্যায়ামগুলি বলে থাকি সেগুলি করতে পারেন। একটু হাঁটাহাঁটি প্রতিদিনই করতে পারেন। এগুলো করার মাধ্যমে আপনার প্রেগনেন্সির যে অবসাদ তৈরি হওয়া, শরীর ভার লাগা, মন খারাপ হওয়া, এগুলি দূর হয়। 9 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধূমপান। শুধুমাত্র মায়েরা ধূমপান করেন না, এই কারণেই কিন্তু বাচ্চা নিরাপদ থাকে না। প্রেগন্যান্ট মা বা গর্ভবতী মায়ের আশেপাশে যারা থাকেন তারাও যদি ধূমপান করেন, বিশেষ করে আমরা বলি যে বাবারা যদি গর্ভবতী মায়ের আশেপাশে ধূমপান করেন, তাহলে আপনার গর্ভের বাচ্চার ওজন কমার সম্ভাবনা বা কম ওজনের বাচ্চা হওয়ার সম্ভাবনা 20% থেকে যায়। অতএব প্রেগনেন্সিকালীন সময়ে বা গর্ভের পূর্ব পরিকল্পনা থাকলে আপনি নিজেও ধূমপান থেকে বিরত থাকবেন এবং আপনার আশেপাশের মানুষও যাতে ধূমপান না করে সে বিষয়টি খেয়াল রাখবেন। 10 নম্বর যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রোগ নিয়ন্ত্রণ। অনেকেই গর্ভধারণের পূর্বে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড হরমোনের সমস্যা, অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা, এই রোগগুলো থেকে থাকে। আপনি যদি প্রেগনেন্সি বা গর্ভধারণের পরিকল্পনায় থাকেন, এই রোগগুলোকে আগে নিয়ন্ত্রণে নিয়ে এসে তারপরে আপনি প্রেগনেন্সির প্ল্যান করবেন। তা না হলে দেখা যায় গর্ভকালীন সময়ে এই রোগগুলো আরও অ্যাগ্রাভেট করে বা ত্বরান্বিত হয়। আপনার ডায়াবেটিস আরও বেড়ে যেতে পারে, আপনার উচ্চ রক্তচাপ আরও বেড়ে গিয়ে খিঁচুনির সম্ভাবনা করতে পারে, আপনার থাইরয়েড হরমোনের সমস্যা থেকে আপনার বাচ্চার থাইরয়েড হরমোনের সমস্যা তৈরি হতে পারে। অতএব এই রোগগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসে তারপরে আপনি প্রেগনেন্সির প্ল্যানিং করবেন। আশা করি এই 10টি পয়েন্ট সবাই বুঝতে পেরেছেন। এগুলো মেনে চললে আপনার প্রেগনেন্সি তার জার্নিটা খুব সহজ এবং সুন্দর হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।